নমস্কার, পাপুনের গল্প ঘরে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করতে চলেছি সঞ্জীব চট্টোপাধ্যায় রচিত আহাম্মক গল্পের তৃতীয় পর্ব। একটু ব্যবধানে এসে আমরা দৌড়তে শুরু করলাম। ছুটছি আর ভাবছি এইবার চোর বলে আমাদেরই না পাকড়াও করে। হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে দেখা গেল তখন ঠিক রাত ৩টে। তার মানে আমাদের টেবিল ঘড়ির কেরামতিতে রাত ২টোর সময় প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছিল। ঘড়িকে ধন্যবাদ, আমাদের রাতের জনপদ দেখিয়েছে। এই অবিশ্বাসী ঘড়িকে সে কোনোদিন বিশ্বাস করেনি। এখন আমার কাজ হয়েছে রোজ সকালে উঠে কাঁটা ঘোরানো। যে এগোতে চায় তাকে পিছিয়ে আনা। ঘড়ির কাঁটা আছে, মানুষের যে কাঁটা নেই, সে ভেতরে চলে। কে কত জোরে চলছে বাইরে থেকে বোঝার উপায় নেই। প্রতাপ আমার বাল্যবন্ধু, আজকাল প্রায়ই একটু রাতের দিকে আসে। গ্রেট প্রতাপ। আসার কারণ আছে, স্বার্থ ছাড়া এখানে কে কার কাছে আসে। হৃষ্টপুষ্ট সামান্য কারণাসক্ত প্রতাপ আসে আমার মগজ ধোলাই করতে। এসেই বলবে, ইউ আর কিলিং ইয়োর সেলফ। এই বয়সে বিদেশে একটা মানুষ নতুন করে জীবন শুরু করে, আর তুমি কি করছো? ব্রোডিং অ্যান্ড ব্রোডিং। ভূতের মতন এঘরে ওঘরে ছাতে ঘুরে বেড়াচ্ছ। ছাতে পায়রা থাকে, মানুষ তোমার মতন সারাদিন থাকে না। আমি নিজের মতন করে একটা জীবন বেছে নিয়েছি, এতে কার কি অসুবিধে হচ্ছে ভাই? এই মুহূর্তে তোমার জীবনে একজন নারীর প্রয়োজন। এই বয়সটা খুব সাংঘাতিক। আমার কামনা বাসনা সব মরে গেছে। প্রতাপ হৈ হৈ করে হাসবে। বিশ্বাস করবে না। ও ধারণা যায়, তবে চিন্তা উঠলে তার আগে না, নেভার। অবদমিত কাম অনেক রকম চেহারা নিতে পারে, পাগলও হয়ে যেতে পারে, যেমন হয়েছে তন্দ্রার বড় ভাই। বয়সকালে বিয়ে করলে আজ এই অবস্থা হতো না। রাস্তায় রাস্তায় ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে। প্রতাপ বলবে, আমাকে দেখো, এই বয়সে মেন্টালি ফিজিক্যালি কতটা ফিট। নো সুগার, নো প্রেশার, নর্মাল হার্ট। সিক্রেটটা কি? আমি সবসময় বাঁচতে চাই, মৃত্যুর কথা একেবারেই ভাবি না। তুমি যে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছ তার প্রমাণ তোমার এই ঘড়ি। ঘড়িটাকে কোলে করে বসে আছো সারাদিন। কি পাও ঘড়িটার কাছ থেকে? শুনবে কি পাই? অনন্তকালের পায়ের শব্দ। শিশুকাল, কৈশোর, যৌবনকাল থেকে পৌরকাল, অনাগতকাল। মহাকালের হৃস্পন্দনের সঙ্গে নিজেকে যুক্ত করে রেখেছি ভাই। বিষ্ণুর নাভি কমল থেকে উঠেছেন ব্রহ্মা। বিষ্ণু হলেন ত্রিকাল, সৃষ্টি, স্থিতি, প্রলয়। সময়ের নারীর সঙ্গে নিজেকে যুক্ত করে রেখেছি। রাবিশ। আমার সঙ্গে চলো, এক পেক খাও, একটা জায়গায় নিয়ে যাচ্ছি, একটু ফুর্তি করো, দেখবে বাস্তবে ফিরে এসেছো। প্রতাপের ধান্দা খুব ভালো। রিয়েল এস্টেটের বিজনেস করে। রোজই এসে আমাকে একটা টুক খাওয়াবার চেষ্টা করে। বাড়িটা আমাকে বেচে দাও, এখানে একটা ফ্ল্যাট তুলি। দাম তো পাবেই, প্লাস একটা ওয়েল ফার্নিশড ফ্ল্যাট। টাকাটা ফিক্সড করে দাও, তোফা মানজায় জীবন কাটাও। সন্ধ্যে থেকে টিভি দেখতে দেখতে দুপেক বিলিতি খাও, একজন বান্ধবী জোগাড় করে নাও। ল্যাংকে উল্টে পড়েছো, ঝেড়ে ঝুড়ে উঠে দেখিয়ে দাও আগের চেয়েও ভালো আছো। প্রতাপ দি গ্রেট। আমি কি খুব দুঃখে আছি? ইউ হ্যাভ নো ফিউচার। তাহলে শোনো প্রতাপ, কিং নো রাজেন্য গোবিন্দ কিং ভোগৈ জীবে তেন বা জেম্মামর্মে কাক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ। এই বিজাতীয় ভাষার অর্থ, কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন সখা কৃষ্ণকে বলছেন, হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন? সুখভোগ আর জীবন ধারণেরই বা কি প্রয়োজন? সবই যদি গেল, সবাই যদি গেল, একা রাজ্য সুখ ভোগ করে লাভ কি? আবার একটা রাবিশ। ভোগ করবার জন্য এসেছি, চুটিয়ে ভোগ করে যাব। তোমার মস্তিষ্কে অনেক আবর্জনা ঢুকেছে, ও আর সহজে বেরোবে না। তুমি তাহলে একটা কাজ করো, বাড়িটা আমাকে দাও, নেট 20 লাখ। এখানে একটা ভালো ওল্ড এজ হোম রয়েছে গঙ্গার ধারে, টাটকা নতুন একদম। এককালীন জমা 50,000, মাসে মাসে 1100, অল ফাউন্ড। জায়গা এখনো আছে, সেখানে থাকো। বি ক্লেভার, ডোন্ট বি এ ফুল। টাকার ভ্যালু বুঝতে শেখো। এই বাড়ি কি তোমাকে কোনো ইনকাম দিচ্ছে? বরং এটাকে রাখতে গিয়ে তোমার খরচ হচ্ছে। মেনটেন করতে না পারলে ধ্বংসস্তূপ হয়ে যাবে। চামচিকের আড়ত। এমন একটা ভাব দেখালুম যেন 20 লাখের টোপটা গিলেছি। প্রতাপের ফোলা ফোলা মুখ উদ্ভাসিত হয়ে উঠল। প্রতাপের এক পাঞ্জাবি পার্টনার আছেন, তিনি এই অঞ্চলটাকে একটা লিটল পাঞ্জাব করে তুলতে চাইছেন। সারা বাঙালির জন্যে কোথায় কোনো জেরুজালেম তৈরি হচ্ছে কে জানে। এইসব পয়সাওয়ালা অবাঙালিদের চোখে বাঙালি এখন চাকর বাকরের জাত। আর পয়সাওয়ালা বাঙালি যে কজন আছে তারা আবার নিজেদের বাঙালি বলতে লজ্জা পায়। তারা হলো রিটাফল, সোপলেস সোপ, জাতহীন জাত। প্রতাপ যখন ভেবেই নিয়েছে এইবার আমি ভাঙছি, তখন আমি বললুম, ছাতের তলায় বিশাল এক যৌথ পরিবার বাসা বেঁধেছিল। সে আজ নয়, অনেক বছর আগে।
তখন রাস্তায় গ্যাসের আলো জ্বলতো, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত ঘোড়ার গাড়িতে। এই ছাদের তলায় জমা আছে 3 পুরুষের জন্ম, মৃত্যু, বিবাহের স্মৃতি। ওরা কেঁদেছে, হেসেছে, মান অভিমান করেছে। স্থূলে না থাক, সবাই সুখে আছে। শেষ প্রতিনিধি এখানেই মরবে, তোমার ওই বৃদ্ধ নিবাসে নয়। জায়গাটা আমি দেখে এসেছি। গঙ্গার ধারে অতি সুন্দর নতুন বাড়ি, পশ্চিমের জানলায় গেরুয়া গঙ্গা, জানলা খুললে বাতাস উড়িয়ে নিয়ে যায়। ধাপ ধাপ বাগান চলে গেছে গঙ্গার কিনারা পর্যন্ত। মাঝারি মাপের ঘরে একজোড়া বিছানা, চমৎকার আধুনিক টয়লেট ঝকঝক করছে। এক এক ঘরে দুজনের স্থান। নতুন একটা মন্দির আছে, লাইব্রেরি আছে চিকিৎসা কেন্দ্র। দেখে এসেছি সব। অনেকেই এসে বসবাস করছেন, পয়সাওয়ালা পরিবারের প্রতিনিধিরা। কেউ ছিলেন সম্মানিতা শিক্ষিকা, কেউ খ্যাতিমান সাংবাদিক। কিন্তু ভাই, সবাই এক একটা ঘড়ি, টিকটিক করে এগিয়ে চলেছেন সূর্যাস্তের দিকে। সার সার বসে আছেন সবাই পশ্চিমের দিকে তাকিয়ে। দিন ছোট, রাত বড়, জীবনের শীতকাল। প্রতাপ, বলতে পারো 5 তারা হোটেল কেন বাড়ি হয় না, আর মন্দির কাকে বলে? গম্ভীর মুখে প্রতাপ বললে, জানি না। প্রতাপের আগ্রহ কমে গেছে। প্রতাপ এইসব নিয়ে মাথা ঘামায় না। জীবনের দুটো জিনিস সে বোঝে, ভোগ আর অর্থ। মনে হচ্ছে পালাতে পারলে বাঁচে। ছাদের তলায় সংসার না পাতলে গৃহ হয় না। জন্ম হবে, বিবাহ হবে, মৃত্যু হবে। শাঁখ বাজবে, উলু দেবে, শোকের কান্না উঠবে। মঙ্গল কাজে দেয়ালে পুঁতু লাগবে পুরোহিত, উনুনের আগুন পড়বে, রান্নার গন্ধ ছড়াবে বাড়িতে। জ্বর হলে ডাক্তার আসবেন, আরোগ্যে সত্যনারায়ণ। সন্ধ্যার প্রদীপ পড়বে ঠাকুর ঘরে, ছাদের তারে শাড়ি দুলবে বাতাসে। তবেই হবে গৃহ, নয়তো হোটেল, পান্থশালা। আর চূড়ার তলায় লাখ টাকা দামের মূর্তি রাখলেই মন্দির হয় না। জমাতে হয় সময়। সময়ই দেবতা। যুগ যুগ ধরে বিশ্বাস হাতে নিয়ে ভক্তের দল আসবে। ভিখিরি আসবে, কুকুর আসবে, পাগল আসবে, গরু আসবে, মাতাল আসবে, লম্পট আসবে, সতী আসবে, অসতী আসবে। তবেই হবে মন্দির। প্রতাপ চেয়ার ছেড়ে উঠে পড়ল। চেয়ার ঠেলার শব্দ শুনে মনে হলো রেগে গেছে। অসহ্য লাগছে আমাকে। আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, রাবিশ, ওয়েস্ট অফ টাইম। চলে গেল জোরে জোরে পা ফেলে। লোকটা কি বোকা! 20 লাখ টাকা বেঁচে গেল। থ্যাঙ্কস বলল না একবারও। এই এত বড় বাড়িতে রাতের বেলাটাই একটু ভয় ভয় করে। নানা রকম শব্দ টব্দ হয়, সেই সব শব্দের উৎস খুঁজে পাওয়া যায় না। চেষ্টা করেও পাইনি। নিষ্ঠ অন্ধকার দোতলায় আমি একা। ভূত আমি বিশ্বাস করি, 2-1 বার দর্শনও পেয়েছি। এই বাড়িতে নয়, বাইরে বেড়াতে গিয়ে। কেউ বিশ্বাস করে না, আবার ভয়ও পায়। এই পাড়ায় আমার একজন শুভাকাঙ্ক্ষী আছে। কোনো কারণ নেই, অকারণেই আমার ভালো চায়। আমি ভালো আছি দেখতে চাই। পৃথিবীতে ঝর্তি পড়তি এখনো কিছু বোকা লোক আছে। তার বড় মেয়ে বিয়ে পড়ছে, মাঝে মাঝে এসে ইংরেজিটা পড়ে যায়। আসার কোনো সময় নেই, বুড়োর কাছে যে কোনো সময়ই আসা যায়। সে আছে বেশ মিশুকে মেয়ে। একাল সেকাল মিলিয়ে একটা মিক্সচার তৈরি হয়েছে, বেশ কর্মঠ। যখনই আসে আমার অনেক কাজ করে দেয়। এলোমেলো ঘর গুছিয়ে দেয়, বইপত্রে ধুলো ঝেড়ে দেয়, কখনো স্টোভ জেলে কিছু একটা তৈরি করে দেয়, চা করে খাওয়ায়, মজার মজার কথা বলে, গুনগুন করে গান গায়। প্রথম প্রথম আপনি বলতো, এখন তুমি বলে। আধুনিকারা আপনি বলাটা অপছন্দ করে। তুমি শুনতে আমারও ভালো লাগে। মানুষ মানুষকে টানে, কাছে আসতে চায়, মানুষের স্বভাব। মেয়েটির নাম অচলা, আমি এখন তাকে তুই বলি। বুড়োটাকে নিয়ে এসে খেলা করে। এক অর্থে শিক্ষক হলেও আমি তার বন্ধুর মতো। ওই যে বলেছি, পৃথিবীতে বন্ধুত্বের মতো সম্পর্ক নেই, ঘাসের মতো স্নেহ নেই। সমস্ত অবহেলা ঘাস ঢেকে দেয়। পরিত্যক্ত বিস্তৃত সমাধি ঘাসে ভরে যায়। বৃষ্টির মতন সমাজবাদী কেউ নেই, মেঘের মতন উদারতা কারও নেই, আগুনের মতন সংস্কার মুক্ত। অচলা আমার চুলে চিরুনি বোলাতে বোলাতে বলেছিল, এখনো ভালোই আছে। ভাবছি কলপ দিয়ে তোমাকে আর একবার পিঁড়িতে বসাবো। পাত্রী কোথায় পাবি? রংমাখা বুড়ি অনেক আছে, প্রায়ই চোখে পড়ে। তোমার 40 ইঞ্চি বুকের ছাতি, গৃহকর্মে সুনিপুণ, তোমার পাত্রীর অভাব হবে না। বুকের ছাতিটা এমন কপাটের মতন করলে কি করে? কলেজ জীবনে প্রেম করার জন্য বারবেল ভাঁজতে বুঝি? আরে না, দুঃখ সইতে হবে বলে ভগবান বুকটা চওড়া করে দিয়েছেন। একদিন এলো উল নিয়ে, দেখো এই বুড়োটে রংটা তোমার পছন্দ কিনা। আমার পছন্দে কি হবে? সোয়েটারটা তো তোমারই হবে না অন্য কারো? আমার সোয়েটার? আগে হ্যাঁ, জীবনে তো কেউ করে দিল না, আমি একটা করে দিই। তুই এতগুলো টাকা আমার জন্য খরচ করলি, পড়িয়ে শোধ করো। এখন বসে বসে গোলা পাকাও, আমি চা করি। বিকেলে চাটা কিছু জুটেছে? ভুলে গেছি। ভুলে গেছি মানে? খেয়ে ভুলে গেছো না ভুলে খাওনি? প্রথমটা হলে ভীমরতি আর দ্বিতীয়টা হলে দার্শনিক। কোনটা? দ্বিতীয়টা। ওষুধ এনে দিয়েছিলুম, খাচ্ছ না ভুলে বসে আছো? মনে পড়লে খাই, ভুলে গেলে খাই না। সত্যি তোমার বিয়ে দিতে হবে। তোমার মতন অবাধ্য ছেলেকে 24 ঘন্টা শাসনে রাখা দরকার। আর একদিন এলো, হাতে একটা ঠোঙা,
তোমার পেটের খবর কি? সারা জীবনের শত্রু, মিত্র হবে কি করে? কেবল এটা খাবো ওটা খাবো করছে, বুড়ো বয়সের লোভ। এখন তোমার কি খেতে ইচ্ছে করছে সত্যি বলবে? হিঙের কচুরি। অচলা লাফিয়ে উঠল। মাইরি বলছো? মাইরি? কি টেলিপ্যাথি দেখো, আমি এনেছি, গরম ভাজছিল। আজকাল একটুতেই চোখে জল আসে, সামলাতে পারি না, নাট দুর্বল হচ্ছে। গত রবিবার সকালে এসে মাথায় তোয়ালে জড়িয়ে ঝুলটুল ঝাড়লে, টুলে উঠে পাখার ব্লেড পরিষ্কার করছে। বললুম পড়ে মরিস না যেন। হাসতে হাসতে উত্তর দিল, তুমি আছো কি করতে? পড়ার মতো হলে ধরবে। তুই আমার জন্য এত করিস কেন? কেউ তো করে না। আগের জন্মের সম্পর্ক ছিল, মোটা মাথা এটাও ঢোকে না। প্রতাপ চলে যাওয়ার কিছু পরেই অচলা এলো, গম্ভীর, তার দীর্ঘ শরীর কিছুটা শ্লথ। খাটে আমার মুখোমুখি বসলো, তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে, ধারালো মুখ, খাড়া নাক, টানা টানা চোখ। লঘু গলায় জিজ্ঞেস করলুম, কি হলো সখী? অদ্ভুত একটা দৃশ্য দেখলুম। চোখে জল ওতলাতে ওতলাতে একেবারে উপচে দুগাল বেয়ে ঝরঝর করে পড়তে লাগলো, কাঁচের শাসিতে বৃষ্টির জলের মতো। অপ্রস্তুত আমি। কি হলো অচলা? কেউ কিছু বলেছে? হোম রেখে আমার কোলে পড়লো। রাখবো না করেও চওড়া পিঠে হাত রাখলো। অচলা কান্নার আবেগে ফুলছে, খোঁপা ভেঙে পড়েছে। অনেক চেষ্টার পর বললে, আমার বিয়ে। সে তো আনন্দের কথা রে, ভীষণ আনন্দের। আমার নাচতে ইচ্ছে করছে। অচলা আমার গলে মুখ গুজেই বলল, তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে? মেয়েটা বয়সে বড় হলেও অভিজ্ঞতায় বড় হয়নি। যে কথাটা বললে সেই কথাটার মতো কথার কথা আর দুটো নেই। আমরা সকলেই সকলকে ছেড়ে থাকতে পারি। একদিন দুদিন একটু খালি খালি লাগে, তারপর সব ঠিক হয়ে যায়। যুবতী জানে না, এই বুড়ো জানে। বুড়ো এও জানে শূন্যতার মতন পূর্ণতা নেই। একটা পাত্র জল ভরছি, 1-এর 4 ভর্তি, 3-এর 4 ভর্তি, পরিপূর্ণ করে দিলেও ছলকে পড়ে যাবে, উবে যাবে। কিন্তু শূন্যতা একেবারে পরিপূর্ণ। তুমি যখন আছো তখন আমার ভেতরে তুমি আংশিক আছো, তুমি যখন নেই তখন তুমি পুরোটাই আছো। বাইরে থাকাটা থাকা নয়, ভেতরে থাকাটাই প্রকৃত থাকা। অচলা মুখ তুলে আঁচলে চোখ মুছল, বলে, তোমার খারাপ লাগছে না? লাগলেও কিছু করার নেই। আমার শূন্যতার গভীরতা আরো বাড়ল। কিছু করা যায় না? কিছুই করা যায় না। অচলা আরো কিছুক্ষণ বসার পর উঠল, তোমার সোয়েটারটা হয়ে গেছে, শীতও আসছে। অচলা চলে গেল ধীর পায়ে। দেখছি আমি পেছন থেকে। হঠাৎ মনে হলো চলে গেল না, অচলা সানাই হয়ে গেল। দূর থেকে দূরে ভেসে যাওয়া সানাইয়ের সুর। ভয় পাচ্ছে। মেয়েদের বিয়ে হলো ঘুড়ি, অচেনা আকাশে উড়ে যাওয়া। তাহলে এইবার আমি পেশেন্স খেলি, তাস নয়, কিছু ছবি। রোজ রাতে এইটা আমি করি, অতীতের সঙ্গে বর্তমানকে মেলানো। খাটের ওপর পরপর সাজাই, আবার বাধা। প্রতাপ ফিরে এসছে, একটু খেয়ে এসেছে। তুমি আমাকে ধান্দাবাজ ভাবলে? একটুও না। আমি তোমার বন্ধু, কোনো সন্দেহ নেই। তুমি যেভাবে বাঁচতে চাইছো সেইভাবে ওরা তোমাকে বাঁচতে দেবে না। ওরা কারা? প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট সোসাইটি। বাড়িতে ক ভরি সোনা আছে? 1 ভরিও না। কি হলো? নিয়ে গেছে, আমার বউ নিয়ে গেছে। গয়না বেচে চিকিৎসা করেছি। ক্যাশ কত আছে? আপাতত 300। ব্যাংকে পেনাল্টি দিচ্ছি 10-এর নিচে। তোমার আছেটা কি? এই যা দেখছো বাইরে চোখের সামনে পড়ে আছে। তোমার চলবে কি করে? করুণায় আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়েছি, গান হয়ে গেছি, রবীন্দ্রনাথের গান। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী। কি সাজিয়েছ ওগুলো বিছানার ওপর? পেশেন্স খেলছি। দেখে তো মনে হচ্ছে ছবি। এগুলো আমার নিচের তাস, ট্যার। এদিকে এসো, এই দেখো, আমি, আমার বিয়ে হলো, বউ এলো ঘরে, বউয়ের ছেলে হলো, তারপরে মেয়ে হলো, বাড়লো বয়স বউয়ের। এই দেখো বউ রাজ্যে সেজে গুজে বেড়াতে যাচ্ছে। এই দেখো নাতনিকে কোলে নিয়ে ওই ছাতে বসে আছে। এবার দেখো অসুখ করেছে, বদ্যি এসেছে। এইবার দেখো লাখ ভেলকি শেষ ছবিটা। আমার নাতনিটা থাকলে আদো আদো গলায় বলতো, আম্মা ময়ে গেছে। এখানে এই সেটে একটা তাস মিশিং, সেটা বসাতে আমিও পারবো না, তুমিও পারবে না। সেটা হলো আমার ছবি, আমি মরে গেছি। প্রতাপ থমকে রইল কিছুক্ষণ, নিঃশ্বাসে অ্যালকোহল। আমার পিঠে বন্ধুর হাত রেখে বলল, এই এতটুকু, এইতেই শেষ? মনে হয় কতটা। কাণ্ড একটাই, সহজ সরল, মাটি থেকে আকাশে, ডালপালা অনেক। শেষে এসে ফিরে দেখো, পথ এই এতটুকু, শামুকের সমুদ্রযাত্রা। আজ রাতে তোমাকে আমি জীবনের একটা ক্যাপশন উপহার দিচ্ছি, জাস্ট ইন 2 lines. Time hath, my lord, a wallet at his back, wherein he puts alms for oblivion. পাল্লার একদিকে সুখ
আর একদিকে দুঃখ। দুঃখের দিকটাই ঝুলে আছে। সুখ যে একেবারে নেই বলি কি করে? বেঁচে তো আছি, মরে তো যায়নি। দুবেলা দুমুঠো জুটছে, মাথার ওপর ছাদ আছে, চেয়ার আছে, টেবিল আছে, বিছানা আছে। তবে চাদরটা সরাবেন না, তোষকে একটা দুটো খাবলা দেখতে পাবেন। তুলোর ডেলা দাঁত বের করে আছে, তা হবে না। 40 ইয়ার্স ফেথফুল সার্ভিস দিয়ে আসছে। আমার বউয়ের সঙ্গে শ্বশুরবাড়ি থেকে এসেছিল। আমার বউ আমার সঙ্গে গাঁটছাড়া বাঁধা হয়ে এসেছিল আগে। একদিন পরে একটা লরি চেপে এসেছিল যাবতীয় ফাউ, বউয়ের ফাউ। সাধারণত যা আসে, চাইলেও আসে, না চাইলেও আসে। একটা খাটের বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, ফুলসজ্জার খাট খোলা অবস্থাতেই আসে। মাথার দিক, পায়ের দিক, দুটো সাইড, 2 পিস চালি, 8 খণ্ড ছাত্রী, পরে ফিট করে নিতে হয়। একমাত্র মরার খাটই ফিট হয়ে আসে। এইসব জানা কথা জানিয়ে লাভ নেই, অবান্তর সেন্টিমেন্ট। 40 বছর আগে, বয়স যখন 25, কে আর ভেবেছিল মরতে হবে? খাটের সঙ্গে ড্রেসিং টেবিল এসেছিল, একটা লোহার আলমারি, তাগড়া একটা ছোকরার গদি, লেপ, তোষক, বালিশ। মনে আছে সাইলেন্সার ফাটা লরিটা যখন বিকট শব্দ করে আসছিল, আমি তখন নতুন ধুতি, কোড়া গেঞ্জি পরে দোতলার বারান্দায় দাঁড়িয়েছিল। ঢ্যাঙা আলমারিটা দুলছিল বিজ্ঞের মতো, যেন কথা বলছিল। হু বাবা, আমি আসছি। খাঁজে খাঁজে, ভাঁজে ভাঁজে, পাটে পাটে ভরবে জীবনের আবর্জনা। ধুতি, শাড়ি, জামা, প্যান্ট, শাল, সোয়েটার, কার্ডিগান, লকারে কিছু গয়না, নগদ 200, ইন্স্যুরেন্সের পলিসি, বার্থ সার্টিফিকেট। পাল্লাটা যতবার খুলবে ধরাস শব্দ। জীবনের ওইটাই জাতীয় সঙ্গীত। বেশ আজ হঠাৎ ধরাস। শ্বশুরমশাই একটা ইজি চেয়ারও দিয়েছিলেন, কেন তা জানি না। হয়তো ওই ত্রিভঙ্গের ভাষায় বলতে চেয়েছিলেন, বাবা জীবন, টেক ইট ইজি। সারা জীবন একটি বুটিদার এঁচড়কেই তো আলিঙ্গন করতে হবে। সারফেসটা রাফ, আঠা আছে, তেল মেখে ছাড়াতে হবে। তেল ধৈর্য, সহনশীলতা আর মেজাজের গরম। মশলা দিয়ে বেশ করে কষতে পারলে বেশ সুস্বাদু। বাবা জীবন, টেক ইট ইজি। ছোবল মারবে, তবে মরবে না, নেশা হবে। তখন এই ত্রিভঙ্গ দেহবাদ এলিয়ে দেবে, আরাম পাবে। সেই সব জিনিস 40 বছর ধরে রয়েছে। এখন অবশ্য দাঁত বের করে আছে, প্রাচীন হয়েছে তো। রং পালিশ চটে গেছে। ড্রেসিং টেবিলের আয়নায় মুখ সুপার ইম্পোজ করলে মনে হয় পক্স হয়েছিল। কালো কালো দাগ, দিশি কাচের শেষ অবস্থাটা এই রকমই। তবে আয়না জিনিসটা খুব সহজ নয়, ঘোর দার্শনিক। আত্মদর্শন করায়। মানুষ সব দেখতে পায়, নিজের মুখটা দেখতে পায় না। আয়না দেখায় যুবকের পালিশ করা মুখ, পৌরের তোবড়া মুখ, বৃদ্ধের বিদায় মুখ, শেষ অবস্থায় ফেউ আউট। আয়নার কিছুই দেখাবে না, প্রয়োজন নেই। তুমিও যাচ্ছ, আয়নাও যাচ্ছে। 40 বছর আগে এইসব ভাবিনি। 25-এ 65-র ভাবনা আসবে কেন? তখন তো মোড়ক খোলা যৌবন, তাজা চানাচুরির মতন মুচমুচে। বেঁচে থাকার ড্যাম্প লাগেনি। বন্ধুকে বন্ধু মনে হয়, প্রতিবেশীকে আত্মীয়। মানুষকে মানুষ মনে হয়। বাঘ, সাপ, শেয়াল, ছুঁচো, বাইসন, বিছে মনে হতো না। ঝকঝকে দেয়াল, ঝলমলে আলো, টলটলে বউ, সে আবার প্রেম করে বিয়ে। কেলেঙ্কারি কাণ্ড বই কি। 40 বছর আগে উপন্যাসের পাতা ছিঁড়ে, সিনেমার পর্দা ফুঁড়ে, অনুশাসনের বাঁধ ভেঙে প্রেমের জোয়ার আসেনি। ব্যভিচার ছিল, প্রেম উঁকি মারছিল, তবে বিয়ে হতো না। অভিভাবকদের এক থাপ্পড়ে প্রেম চটকে যেত। বেশিরভাগ ঘায়েল হতো মেয়েরা, তাদের সরিয়ে নেওয়া হতো। গৃহবন্দী, নজরবন্দি, তাড়াতাড়ি ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া হতো। প্রেমের মতন পাপ আর নেই। প্রেম করে বিয়ে, মামার বাড়ি, আমরা তোমার বিয়ে দেব, দেখে শুনে সম্বন্ধ করে। ছেলে দেখব, ঘর দেখব, পেশা দেখব। বিয়ের পর মশারির ভেতর যত বড় প্রেম করো। রাত 11টার পরে গুরুজনেরা শুয়ে পড়লে, তার আগে কখনোই নয়। প্রেমের কথা বলবে ফিসফিস করে, কেউ যেন না শুনতে পায়। আই লাভ ইউ বলে ঢিটিং ঢিটিং নেচো না। ললেস লাভার হলে ঠান্ডা করে দেবো একদম। মানে সাইলেন্সার লাগানো রিভলভার। মাঝরাতে স্বামী স্ত্রী প্রেমের কথা বলবে চুপি চুপি। মোড়ের মাথার মাঝরাতের উন্মাদ কুকুরের মতন চিৎকার ছিল না। আমার প্রেম ফুল প্রেম ছিল বললে বাড়াবাড়ি হয়ে যায়। হাফ প্রেম, প্রেমের মতো। বাড়ি ছেড়ে বেরিয়ে যায়নি, ইলোপ করিনি, প্রেমিকাকে পেটানিও খায়নি। কোনো রাইভ্যালও ছিল না। আমাদের পাড়ারই মেয়ে। আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল। আমার বাবাকে কাকাবাবু বলতো। ইংরেজি বা অঙ্ক আটকে গেলেই আমার পণ্ডিত পিতার কাছে তালিম নিত। আমাদের বাড়িতে তার খুব সুখ্যাতি ছিল। আমি কতটা গবেট বোঝাবার জন্য তার উপমা টানা হতো। ইন্টেলিজেন্ট, ভেরি শার্প, চোখা মেয়ে, এমন কথাও শুনতে হতো। লেখাপড়ায়ও একদিন তোমার কান কেটে ছেড়ে দেবে, তারপরে একটা উপসংহার হতো। হবে না কেন? মেয়েদেরই তো যুগ আসছে। গান বাজনা, নাচ, ছবি, আঁকা, লেখাপড়া সব একসঙ্গে সামলাতে পারে মেয়েরা। ডিভোশন আছে,
সিনসিয়ার, সিরিয়াস। কম্পিটিটিভ পরীক্ষায় মেয়েরা, মাস্টার ডিগ্রিতে মেয়েরা ফার্স্ট। তোমরা শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান করে যাও, লজ্জা হওয়া উচিত। পায়ে ধুলো নাও, প্রার্থনা করো মানুষের মতন একটু বুদ্ধি দাও মা, এ লজ্জা রাখি কোথায়? বোভাইন ব্রেন ইন এ হিউম্যান ক্রোনিয়াম। হিংসে হতো, রাগ হতো। এত সুখ্যাতি কিসের? বাবার সামনে টেবিলে বসে মাথা নিচু করে অঙ্ক কষছে এক মনে। ঘাড়ের কাছে এলো খোপা, বিপরীত দিকের জানলা দিয়ে আলো এসে পড়েছে চুলে, চকচক করছে। ঢালু কপাল, বড় বড় চোখের পাতা, ধারালো মুখ, মোলায়েম রঙের শাড়ি, গোল গোল হাত। অঙ্ক না পারি, ভালোবাসতে তো পারি। প্রেমে পড়ে গেলুম, একতরফা প্রেম। পেছন থেকে দেখি, পাশ থেকে দেখি, মুখে কিছু বলি না। প্রেমকে স্পর্শ করতে হয়, খুব সাবধানে এগোতে হয়, ছোট্ট নিরীহ কালো পিঁপড়ের মতন। হাত বেয়ে, পা বেয়ে, ঘাড় বেয়ে উঠতে হয়। ডুমো মাছির মতো ভ্যান ভ্যান করলে হয় না। বাবা হয়তো উঠে গেছেন, কি সেই দিনের মতন অফিসে চলে গেছেন। সে বসে বসে পড়ছে। আমি তখন খুব সেবা করার চেষ্টা করতাম। জল এনে দিচ্ছি, পেন্সিলের শীষ বেড়ে দিচ্ছি, গরম তেলে ভাজা এনে খাওয়াচ্ছি। আপত্তি করতো না, সেবা নিত, তার মানে ওষুধ ধরছে। প্রেমেও অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আছে, ধাত বুঝে। যদি বেড়ে যায় মানে রেগে যায়, তার অর্থ এই নয় যে ফেঁসে গেল। হোমিওতে প্রথমে বাড়ে, তারপরে কমে। নির্লজ্জ না হলে প্রেম হয় না। মান সম্মান বোধ নিয়ে অফিসের বড় কর্তা হওয়া যায়, প্রেমিক হওয়া যায় না। চোরের মতন দুর্বল জায়গায় রাতের অন্ধকারে শীত কেটে প্রথমে মাথাটা গলাতে হয়। ছেলেগিরি না ফলিয়ে আমি দাসভাবে তার উপাসনা করেছিলাম। ম্যায় গুলাম, ম্যায় গুলাম। অত বড় একটা শিব ঠাকুর, যার পাওয়ারের কোনো সীমা ছিল না। রেগে গেলে নটরাজ দক্ষযজ্ঞ করে দিলেন যিনি। যার দলে নন্দী ভৃঙ্গি, হাতে ত্রিশূল, গলায় বিষধরের লকেট, তিনি হয়ে গেলেন চিত। বুকের পাটায় মা কালী, পদতলে পড়ে ভোলা। এই হলো সারেন্ডার। মেয়েদের পায়ে পড়তে হয়। আমাদের বাড়িতে সেকালে কাপড় বিক্রি করতে আসতো ফেরিওয়ালা। পিঠে কাপড়ের বোঝা, সামনে একটু ঝুঁকে আছে, হাতে একটা লোহার সরু ডান্ডা, সেটা হলো গজকাঠি। নিঃশব্দে চোরের মতন কুঁজো হয়ে ঢুকলো। এই যে ঢুকলো, বেরোবার আর নাম নেই। নিস্তব্ধ দুপুর, ঘুঘুর বিশ্রামলাভ, করারা সব কাছারিতে। ঠান্ডা লাল মেঝেতে ছত্রাকার শাড়ি, মেয়েরা ঘিরে বসে আছে, রঙের বাহার, চিত্তজয়। মেয়েদের অন্তরে সিঁধিয়ে গেছে শাড়িওয়ালা। প্রেমের ফেরিওয়ালাকে এই কায়দাতেই ঢুকতে হয়। দুর্গ জয় বরং সহজ মেয়েদের মন জয়ের চেয়ে। আমার ফ্রেন্ড কৈলাস বলেছিল, বর্ষাকালে ময়ূর দেখেছিস? আমি দেখেছি শান্তিনিকেতনে। সবুজে সবুজ, সাদা ফুল, হলুদ ফুল, ধরতক্তা মারপেরেক নয়, চা তৈরির কায়দা। 1 ফুটের জলে 2 চামচে দার্জিলিং ঢাকা। ঘড়ি ধরে 5 মিনিট ধ্যান। কাপে ঢালো সোনালি তরল, ভুরভুরে গন্ধ, পরিমাণ মতো দুধ চিনি। এর নাম প্রেম। রুটি সেঁকা দেখেছিস? 4টে থেকে উনুনে ফোঁস করে ফুললো। এই ফোলাটা হচ্ছে প্রেম। বেশিক্ষণ থাকবে না, ফোলাটা থেবড়ে যাবে। এই থ্যাবড়ানো অবস্থাটা হলো দাম্পত্য জীবন। মাধবী, কুন্দ, গুলঞ্চ, বকুল। ময়ূর হঠাৎ পেখম করল। আহা, সে কি দৃশ্য রে ভাই! অবিশ্বাস্য সুন্দর। ময়ূরকণ্ঠী রঙের শিহরণ, গায়ে কাঁটা দেয়। ময়ূর নাচছে ঘুরে ঘুরে, নেচেই চলেছে খড়খড়ে পায়। শুধুমাত্র একটি ময়ূরীর জন্যে। ধৈর্য চাই, নিষ্ঠা চাই, সাধনা চাই। আর একটা ছিল, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল। সারাদিন এইসব গান হু 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 করতুম। ওপর নিচ এক, বুক পিটে সেটে গেল। এই হলো থিওরি, এইবার প্র্যাকটিস। প্রেমের সঙ্গে গান আসে, যেমন সর্দির সঙ্গে জ্বর। সেই সময়কার হিট গান, শোনো শোনো কথাটি শোনো, অভিমানে যেও না চলে, তোলো তোলো অমুক তোলো, কেন লাজে নীরব হলে, সবুজ আরো সবুজ, নীল আরো নীল। প্রেম যমুনায় হয়তোবা কেউ কেউ দিল ঢেউ দিল রে। রাতে বিছানায় শুয়ে মনে হতো, উহ কি সুখ, ফুলের শয্যায় শুয়ে আছি। রাজকুমার। ছাতে পক্ষীরাজ খচরমচর করছে। দূরে দূরে, বহু দূরে রাজপ্রাসাদের মিনারে, খুপড়ি ঘরে গবাক্ষে একটি মুখ। রাজকুমারী বসন্তবালা। এক একটা দীর্ঘশ্বাস ফেলছে যেন হাভানা চুরুটের ধোঁয়া। স্কাইলার্ক গম্বুজে বিরহে কাতরানি কাতরাচ্ছে। আমি মোগল রাজকুমার। আমার পিতা হরিশঙ্কর উচ্চ বিদ্যালয়ের আদর্শবাদী পিউরিটান শিক্ষক নন, মোগল বাদশাহ। দাক্ষিণাত্য বিজয়ে গেছেন, 750 সংসার চালাবার টাক পড়ানো দুশ্চিন্তা নেই। কলের মুখে কর্পোরেশনের অনর্গল জলধারার মতন জীবিকার মকর মুখ দিয়ে অর্থের ধারা নামছে। কেঁচোর কোঁচোর তক্তপোষ হাতির দাঁতের পালঙ্ক হয়ে উঠছে। লাল সিমেন্টের মেঝে হয়ে গেছে ইতালিয়ান মার্বেল। জানলায় জানলায় চিকনের পর্দায় ফুরফুরে পাহাড়ি বাতাস। দূরে কোথাও, দূরে সানাই বাজছে দরবাড়িতে। আগামীকাল সকালে আমাকে আর টিউশনিতে যেতে হচ্ছে না।
প্রতাপবাবুর পাঁঠা ছেলে ঘাড় কাত করে বসে আছে টেবিলে, ঠোঁটে কচি কচি গোঁফের রেখা, হাফ প্যান্ট ফুঁড়ে বেরিয়ে এসছে উরুস্তম্ভ, সোঁটা সোঁটা লোম, বিচ্ছুর মতন চোখ। প্রতাপবাবুর দুঃস্বপ্ন, মাস্টার পিটিএ আইএএস করে দাও এই অ্যাশটাকে। 25 টাকার বকবকানি। নাদুর দোকানে সপার্শ্বদ 1 কাপ চা, একটা অমলেটের ব্যবস্থা, খানিক কান ফাটানো আলোচনা, ঋত্বিক ঘটক, নেহেরুর বিদেশ নীতি, কাফকার মেটামরফোসিস, সুচিত্রা সেনের 7 পাক, বড়ে গোলামের বালম, হেমন্ত মুখোপাধ্যায় রানা, সোভার্সের সেঞ্চুরি, মিত্তির বাড়ির আরতি, রোজ কেন এত রাতে বাড়ি ফেরে, অমরের নতুন কবিতা, বিমলের আর্মিতে ইন্টারভিউ, চুলে স্ক্রু কাট, বৌদির বোনের হৃদয়হীনতায় সত্যিনের দেহত্যাগের সংকল্প। সব যেন অতীতে ফেলে আসা কোনো জীবনের স্মৃতি। সুখের বিছানায় শুয়ে আছি রাজকুমার, এই পাড়ারই আর এক বিছানায় রাজকুমারী, মাঝে 1-4 মাইল অন্ধকার রাতের ব্যবধান, 10-12টা বাড়ি, 3-4টে দোকান। রাজকুমারী কমলা রঙের শাড়ি পরে সাদা চাদরে পাশ ফিরছে সবুজ মশারির ভেতর। একটু সর্দি হয়েছে, নাকটা ফোঁস করছে, ছোট্ট কপালের দুটো পাশ টিপটিপ করছে, যেখানে কাব্যের ভাষায় চূর্ণ কুন্তল অবাধ্য হতে আসে। আষ্টে পৃষ্ঠে সর্দি জড়ানো নায়িকাদের মনে হয় প্রেমের জারক রসে কাচের বয়ামে ফাল্গুনের টোপা কুলের মতন জড়ে আছে। বুকের কাছে সাঁই সাঁই শব্দ বলছে, ভালোবাসি ভালোবাসি। চোখ বুজে পড়ে আছি, মান্ধাতার আমলের তোষক, জায়গায় জায়গায় ডেলা পাকানো তুলো, ওয়ারির একটা জায়গায় ছেঁড়া, তার মধ্যে থেকে আবার ক্ষুদ্র সঞ্চয়, 2-10 টাকার নোট। চিত হয়ে শুলে মাথার ওপর বনেদি বাড়ির ছাদ, 2-1 জায়গায় প্লাস্টার খসে গিয়ে টালি বেরিয়ে পড়ছে, কবে খুলে কার মাথায় পড়বে নিয়তিই জানে। এই সবই হলো প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং এর উদাহরণ। শুয়ে শুয়ে ভাবতে ভালো লাগে পৃথিবীটা কি সুন্দর। বন্ধুদের সঙ্গে আড্ডা, আর যাকে ভালোবাসি সে কাছে না থাকলেও নড়াচড়া করা, তার হাতে হাত ঠেকেছে, চোখে চোখ রেখেছি। এখনো অনেক কিছুই বাকি, এই বাকিটুকুই কল্পনা, বাস্তবে করে দেখা ছাড়পত্র মেলেনি। যে ঘরে শুয়ে আছি সেটা একটা হলঘর, সেই দূর কোণে আর একটা খাট, পাশে একটা টেবিল চেয়ার, টেবিল ল্যাম্পের আলো, তপস্বী এক মানুষ লেখাপড়ায় ডুবে আছে। অসীম জ্ঞান সমুদ্রে একটা ডিঙি ভাসছে, কত উপদেশ সন্তানকে। আলোর বৃত্তে পতঙ্গের মতন ঘুরে ঘুরে উড়ে উড়ে মরো না। ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস, ডক্টরেট, সম্মানের জীবিকা, নিরাপত্তা, সুখ। কে শুনছে? একটি বুকের আঁচল সরিয়ে কল্পনার চোখে দুধের মতন সাদা দুটি থলথলে বিস্ময়। মাথা রেখে কান পাতা, ধুকধুক শব্দ, গলার কাছে শ্বাস প্রশ্বাসের শব্দ, অন্ধকার তরল দুটি চোখ, উত্তপ্ত নিঃশ্বাস, চিকন একটা হাড়ের শীতল স্পর্শ, ফিসফিস কণ্ঠস্বর। এই কি হচ্ছে? করছো কি তুমি? আমার হাত পৃথিবী পরিভ্রমণে মরিয়া। ডেভিড লিভিংস্টোন, ডার্কেস্ট আফ্রিকা, ভিক্টোরিয়া ফলস, মানুষের হাত, চিতার কাঠ ধরে, গোলাপের বৃন্ত ধরে, নুয়ে পড়া ডাল থেকে বাতাবি ছেড়ে, স্কুলের নগেন, পণ্ডিত মশাই উঁচু ক্লাসে যখন পড়ি, মন ভালো থাকলে সামান্য আদি রসাত্মক হতেন। নায়িকার দেহ সুষমার বর্ণনায় বাতাবির উপমা টানতেন, কোরক থেকে ফল থেকে অলাবু, বর্ণনা বিশদ হতো, শরীরে পুলক। সেদিন আমরা ফুটবলটা ভালো খেলতুম, রাতে গভীর নিদ্রা, স্বপ্নে ক্লিওপেট্রা। বুঝলে, নিষ্ঠাই বড় কথা, লেগে থাকার ক্ষমতা, অনুশীলন। নিজেকে ছাঁকতে ছাঁকতে ঝিনুকের পেটে জলের মতন পরিশ্রুত করা গেল। একঈশ্বরবাদী, কারো দিকে তাকাই না, ভদ্র বাজে বকি না, বাজে কাজে সময় নষ্ট করি না। শ্রী চৈতন্যের প্রেম, বুদ্ধের হৃদয়, শঙ্করের মেধা, জমি তৈরি। প্রেম ফেল করলে বৈরাগ্যের বীজ ছড়িয়ে দেওয়া যায়। হয় সংসার, খাট, বিছানা, সানাই, নয় শ্মশান। বলহরি বলহরি। অসুখ জিনিসটা যেমন খারাপ, আবার তেমনি উপকারীও। রোগশয্যার ধারে প্রেম দানা বাঁধে। তপস্বী পিতা একদিন সকালে আবিষ্কার করলেন তার প্রশস্ত পৃষ্ঠদেশে মুক্তোর মালা তৈরি হয়েছে, আড়াআড়ি বেল্টের মতন। অসহ্য যন্ত্রণা, জ্বরও এসে গেল। তিনি তার হোমিওপ্যাথির জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করলেও চিকিৎসার জন্য বন্ধু অ্যালোপ্যাথ বিজয়বাবুকে ডাকতে বললেন। তিনি পরীক্ষা করে বললেন, ভোগাবে, ভাইরাস ইনফেকশন যে গো, এর নাম হারপিস জোস্টার। দেখছো না, বেড লাইক ফরমেশন, পার লাইক কম্পোজিশন, রেস্ট অ্যান্ড অ্যাবসলিউট রেস্ট। হলো কেন? আমার তো অসুখ করার কথা না। কেন না? আমার মন খুব স্ট্রং, দুশ্চিন্তা করি না, আমার শরীরের ক্ষয় খুব কম। এটা ক্ষয় ব্যাধি নয়, ভাইরাস ইনফেকশন। ইনফেকশন মানে ইমিউনিটির অভাব, তার মানে শরীর উইক, তার মানে মন দুর্বল, তার মানে মাঝখানে প্রশ্ন, দুপাশে দুজন, ডাক্তার এবং রোগী, তার মানে এজিং, বয়স বাড়ছে। তা তো বাড়ছেই, সে আর কি করা যাবে, সকলেরই বাড়বে।
ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দিয়ে তলবিদলবা গুটিয়ে চলে গেলেন। সংসারের সেবা করার মতন কেউ নেই। কর্তার স্ত্রী অনেক আগেই জীবন নাটক শেষ করে চলে গেছেন, একমাত্র ফলটি সম্বল। ডাক্তারবাবু একটা লোশন দিয়ে গেছেন, তুলোয় ভিজিয়ে সাবধানে লাগাতে হবে, তাহলে একটু আরাম পাবেন। লাগাচ্ছি, ভয়ও করছে যদি অসাবধানে লেগে যায়। প্রশ্ন করলেন, বিরক্তিবোধ করছো? বিরক্তিবোধ করবো কেন? সেবা জিনিসটাই তো বিরক্তিকর, আমার কাছে নয়। জানলার দিকে তাকিয়ে রইলেন, অতীত ভাবছেন। যার সেবা করার কথা তিনি নেই। অসুস্থ হলে স্ত্রীর অভাব বোঝা যায়। স্ত্রীর কাছে যতটা সহজ হওয়া যায়, অন্যের কাছে ততটা সহজ হওয়া যায় না। এই সময় তনুশ্রী এসে গেল। কি হয়েছে বুঝতে যতটুকু সময় গেল, তারপর আমার আর কিছু করার রইল না। এক একটা মেয়ের ভেতরে সেবা থাকে, পরকে আপন করে নেওয়ার ক্ষমতা থাকে। আলাদা মশলা দিয়ে তৈরি। একই ওয়ার্কশপ থেকে বেরোলো, মেটেরিয়াল আলাদা। ঝাঁ করে একবার বাড়ি চলে গেল, ফিরে এলো একটা ব্যাগ নিয়ে, শাড়ি, সায়া, ব্লাউজ, চিরুনি, তোয়ালে ইত্যাদি নিয়ে। টাকা এলো না, হিরে এলো না, একটা মেয়ে এলো। মনে হলো পৃথিবীতে সত্যযুগ এসে গেল। সীমাহীন আনন্দ। মরা গাঙে বান ডাকলো, ঘরেতে ভ্রমর এলো। রান্নাঘর আর একজন ঠাকুর ছিল, মনে হয় আলিপুর সেন্টার জেলের রাঁধুনি। সব রান্নারই এক স্বাদ। ভাত কখনো শক্ত, কখনো পিণ্ডি। খেতে বসে গাইতে ইচ্ছে করতো, কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না। একটু অন্যমনস্ক না হলে মুখে দেওয়া দুঃসাধ্য হতো। ঠাকুর এটা কি? রুই মাছের দম পোক্ত। ঠাকুর এটা কি? মোচার কোপ্তাকারি। সব একরকম। হরহরে তেল, ভরভরে গন্ধ, মুখে দিলেই মনে হয় মরে যায়। যে কোনো আসামিকে খাওয়ালে স্বীকারোক্তি বেরিয়ে আসবে, ধোলাই দেওয়ার আর প্রয়োজন হবে না। তনু রান্নাঘরে ঢুকে বলল, কিছুক্ষণের মধ্যেই ভালো রান্নার সুগন্ধে বাড়ি ভরে গেল। তনুর মাস্টারমশাই সেই রোগ যন্ত্রণার মধ্যেই বললেন, বহুকাল পরে অতীত ফিরে এলো। মা যখন রাত দেন, ঠিক এইরকম সুবাস বেরোতো। সামান্য ভালো। মেঝেতে তোষক বিছিয়ে তনু বসলো। রাত ক্রমশ এগোচ্ছে। মাস্টারমশাই স্যুপ খেয়েছেন, প্রশংসা তখনও ফুরোয়নি। পা মুড়ে কোলের ওপর হাত জুড়ে বসে আছে তনু, যেন ধর্মকথা শুনতে বসেছে। সামনে পড়ে আছে হ্যামলেট। পড়া আর পড়ানো দুটোই হবে। সময়ের দাম কত, একটুও নষ্ট করা চলবে না। যা গেল তা চিরতরে গেল, আর ফিরবে না। একদিন বয়স বেড়ে গেল, মৃত্যুর দিকে এগিয়ে গেলে আরও একদিন। আমার তক্তপোষে বসে দৃশ্যটা দেখছি। তনুকে বোন ভাবার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে। ভয়ঙ্কর একটা অঙ্কর সঙ্গে ধস্তাধস্তি চলছে সেই সন্ধ্যে থেকে। খাতার 3টে পাতা ভরে গেছে সংখ্যায় সংখ্যায়। সমাধানের সন্ধান মেলেনি। খাটের ওপর যিনি বসে আছেন, তার কাছে গেলে নিমেষে হয়ে যাবে জানি। একবার মাত্র তাকাবেন, পেন্সিলটা হাতে নেবেন, 3 লাইনে উত্তর বেরিয়ে আসবে। হিয়ার ইজ ইউর অ্যান্সার। সো সিম্পল। ধরতে পারলে না? আমার মাথা আর গর্দবের মাথার কোনো তফাৎ নেই। মস্তিষ্কের ভাঁজ মনে হয় কম। জটিলকে সরল করতে পারে না। তার উপর অনেক ভঙ্গ দেওয়া স্বভাব। অঙ্কের ফাঁকে ফাঁকে তনুর দিকে চোখ চলে যাচ্ছে। কেমন বসে আছে লক্ষ্মী মেয়ে হয়ে। পিঠের দিকটা খুব সুন্দর, চওড়া, ভারী কাঁধ, খোঁপা, সুগঠিত গলা। বোন হলে সর্বনাশ হয়ে যেত। তনু আমার প্রেমিক। অঙ্কের মাথা না থাকতে পারে, প্রেমের মাথা বেশ ভালো। অঙ্ক ঢোকার ক্ষমতা নেই, হৃদয় ঢোকার ক্ষমতা আছে। দুজনে হ্যামলেটে বিভোর। কত রকমের ব্যাখ্যা। মাঝে মাঝে নেসফিল্ড সাহেব আসছেন গ্রামার নিয়ে। সেলি, কিডস, বায়রন, ওয়ার্ডসওয়ার্থ ঢুকে পড়ছেন। গোটা ইংল্যান্ডের কবিকুল ঘরে জন ডন, মার্লো, ইতিহাস আর সাহিত্য পাশাপাশি চলেছে। অধবদন হওয়ার তো কোনো কারণ দেখি না। আমরা তো মা সরস্বতীকে পুজো করি। তনু হলো জ্যান্ত সরস্বতী। পুজো করবি, পায়ের বুড়ো আঙুল ডোবানো চরণামৃত পান করবি, এতে লজ্জার কিছু নেই। মন এমন বেয়ারা জিনিস, নিজের ভাবনায় নিজেকেই ঘাবড়ে যেতে হয়। একবার মনে হলো, তনুকে শেষে মা বলতে হবে নাকি? এত প্রশংসা, এমন বিমোহিত অবস্থা, দৃষ্টিতে এত প্রেম। তনু ছাড়া জীবন অচল। কখনো বলেছেন, স্মৃতি থেকে বেধড়ক উদ্ধৃতিতে তাক লেগে যাচ্ছে। যে কথা প্রায়ই বলেন, সেইটাই মনে হয় ঠিক। ব্রহ্মচর্যে মেধা বাড়ে। বীর্য থেকে ওজো, ওজো থেকে মেধা। আমার বন্ধু কাম গুরু কৈলাসের কাছে প্রবলেমটা ফেলেছিল। তনুর এমন অপমানজনক মেধা হলো কি করে? ওই মেধার জন্যে নিত্য আমাকে অপমান সইতে হয়। ক্রমশই আমি ছাগলের স্ট্যাটাসে নেমে যাচ্ছি। কৈলাস বলেছিল, মেধা কেন হবে না? মেয়েদের তো বীর্যই নেই, ক্ষয়েরও কোনো প্রশ্ন নেই। মেধা নারী নিয়েই জন্মায়। সেই কারণেই তো মা সরস্বতী, বাবা সরস্বতী হলো না কেন? বিদ্যার এলাকাটাই হলো মেয়েদের। বীণা বাজাবে, কথাকলি নাচবে, সাহিত্য শিল্পে পারদর্শী হবে। খনার কথাই ভাবো না। শ্বশুরমশাই হেরে গেলেন। অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, পলিটিক্স সব মেয়েদের। বিদ্যে শব্দটাই তো স্ত্রীলিঙ্গ। ছেলেরা মাটি কোবাবে, মোট বইবে, গাড়ি চালাবে, কল চালাবে, ফুটবল খেলবে, আড্ডা মারবে। এর জন্যে লজ্জায়। তাহলে তুই এবার একটু গান গা। তনু সঙ্গে সঙ্গে গান গাইছে, তোমার অসীমে।
কখনো বলছেন এইবার একটু চা খাওয়া, তোর হাতের চা তুলনাহীন। কখনো বলছেন এইবার একটু শুয়ে পড়। তনু এক রাউন্ড ঘুম দিয়ে উঠছে। আজ্ঞা পালনের এমন অপূর্ব দৃষ্টান্ত খুব কম দেখা যায়। তনু বলেছিল গুরু শিষ্যের সম্পর্কটা এইরকমই হওয়া উচিত। শিষ্য গুরুর সঙ্গে মিশে যাবে, তার আলাদা কোনো অস্তিত্ব থাকবে না। তোমার বাবা, তাই তুমি বুঝতে পারো না, এমন একজন মানুষ হয় না, লাখে একটা। মেঘের মতন প্রেম। গুরু কৈলাসকে জিজ্ঞেস করলুম, মেঘের মতন প্রেম জিনিসটা কি? তনু বলেছে, ভালো বলেছে। মেঘ যখন বৃষ্টি ঢালে সারা দেশ ভেসে যায়, মানুষ চেষ্টা করলেও পারবে না। পিচকিরি দিয়ে সাবান দিয়ে কতটা জায়গায় জল দেয়া যায়? সামান্য জায়গায়। বৃষ্টির জল মাটিতে পড়া মাত্রই জীবন। পিন পিন করে গাছপালা বেরোতে লাগলো, চারপাশে সবুজ সবুজে সবুজ। পৃথিবীকে মেঘের ভালোবাসা বৃষ্টি হয়ে ঝরে। মেঘ কিছু চায় না, নদী পুকুর সব ভরভরন্ত করে দেয়, বীজের ঘুম ভাঙায়, নিজে ফুরিয়ে যায়। আকাশ চাপিয়ে যখন বৃষ্টি নামে, তখন কোনো ফাঁকা মাঠে কি নদীর ধারে একেবারে একা গিয়ে দাঁড়াবি? দাঁড়ালেই বুঝতে পারবি কি আবেগ, কি কোমল আলিঙ্গন। গাছের তলায় দাঁড়িয়ে পাতায় পাতায় শুনবি বৃষ্টির গান, শুনতে পাবি কবিতা। তো তনুশ্রী যে কোনো দিন কবি হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী পর্বটি দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।